আহ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজ ক্লাস পর্ব শুরু করছে। আমরা ক্লাসের যে পরীক্ষার বিষয়টি ছিল, আমরা সবার শেষে সেটি আলোচনা করব। আজ আমরা ওয়ারি বটেশ্বর নিয়ে আলোচনা করব। ওয়ারি বটেশ্বর একটু আলোচনা করি না, তারপর আমরা পাহাড়পুর গতদিন অনেকেই বুঝতে পারেননি, আজকে সুন্দর করে বুঝিয়ে দেবো। আমরা ওয়ারি বটেশ্বরটা একটু ভালো করে দেখে নেবো। এখান থেকে কিন্তু আগামী রবিবার কিন্তু পরীক্ষা হবে। একটু ভালো করে আপনারা আয়ত্ত করে নেবেন। আমি যে পয়েন্ট গুলো বলি সেগুলো একটু সুন্দর করে শুনবেন, শুনলে আপনারা এখান থেকে উত্তরগুলো সহজে দিতে পারবেন। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 70 থেকে 75 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত দুটি গ্রামের নাম ওয়ারি ও বটেশ্বর। এখন এখানে কিন্তু প্রশ্ন আসবে এরকম যে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত। এখানে আপনার অপশন দিবে এরকম: বিলাবো উপজেলায়, নাগেশ্বরী উপজেলায়, নাকি বটেশ্বর উপজেলায়, না ওয়ারি উপজেলায়, এরকম অনেকে কনফিউশন অনুযায়ী কেউ নাগেশ্বরী দেবে, কেউ আবার বটেশ্বরী দিবে। এই জন্য এটা আপনি একটু মাথায় রাখবেন। এই দুটি প্রাচীন গ্রামে প্রাপ্ত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নমুনার বিচারে বর্তমানে বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হিসাবে ওয়ারি বটেশ্বরকে উল্লেখ করা হয়। তাহলে ওয়ারি বটেশ্বর কি জন্য বিখ্যাত? প্রাচীনতম সভ্যতার নিদর্শন হিসেবে কিন্তু এখানে একটা প্রশ্ন। কার্বন 14 পরীক্ষার দ্বারা প্রমাণ পাওয়া গেছে এই অঞ্চলের সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 450 অব্দের দিকে। ওয়ারি বটেশ্বর এর সময়কাল কত, বা ওয়ারি বটেশ্বর কখন আবিষ্কৃত হয়েছিল, বা কত খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল? 450, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 1933 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ওয়ারি গ্রামের একদল শ্রমিক মাটি খননকালে একটি পাত্রে সঞ্চিত কিছু রৌপ্য মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক জনাব মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বঙ্গভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। এ বিষয়ে তৎকালীন সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকাতে প্রাচীন মুদ্রা প্রাপ্তি শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার নামটা কিন্তু আপনার মনে রাখতে হবে, মোহাম্মদী পত্রিকাতে। প্রশ্ন আসতে পারে 1933 সালে প্রাচীন মুদ্রা প্রাপ্তির যে সংবাদটি প্রকাশিত হয়েছিল তার নাম কি, বা কোন পত্রিকায় প্রাচীন মুদ্রা প্রাপ্তির সংবাদ প্রকাশিত হয়েছিল? সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকায়। জনাব পাঠান এবং তার ছেলে জনাব হাবিবুল্লাহ পাঠান তখন থেকে এই এলাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সংগ্রহ গবেষণা কাজে হাত দেন। 1955 খ্রিস্টাব্দে হাবিবুল্লাহ ওয়ারের পার্শ্ববর্তী বটেশ্বর নামক গ্রামের স্থানীয় শ্রমিকদের ফেলে দেওয়া দুটি ত্রিকোণাকার ও এক মুখ চোখা লৌহ নির্মিত অস্ত্র সংগ্রহ করেন। এ বিষয়ে জনাব মোহাম্মদ হানিফ পাঠান 1955 খ্রিস্টাব্দের দৈনিক আজাদ পত্রিকার 30 জানুয়ারির রবি বাসরীর সংখ্যায় একটি প্রবন্ধ প্রকাশ করেন। প্রবন্ধটির নাম ছিল পূর্ব পাকিস্তানের প্রাগৈতিহাসিক সভ্যতা। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। 1956 খ্রিস্টাব্দের মার্চ মাসে ওয়ারি গ্রামের জৈনিক কৃষক ঝাড়ু মাটি খননকালে রৌপ্য মুদ্রার একটি ভান্ডার পান। এই ভান্ডারে প্রায় 4000-এর মতো মুদ্রা ছিল। ওজন ছিল প্রায় 9 সের। পরে ঝাড়ু মুদ্রাগুলো 80 টাকা সের দরে জৈনিক রৌপ্যকারের কাছে বিক্রি করে দেয়। এই তথ্যটুকু ছাড়া এই মুদ্রাগুলো কোনো নমুনা পাওয়া যায়নি। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও নাই। 1974 থেকে 75 খ্রিস্টাব্দে জনাব হাবিবুল্লাহ পাঠান ঢাকা জাদুঘরের অবৈতনিক সংগ্রাহক ছিলেন। এই যেখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে হাবিবুল্লাহ পাঠান ঢাকা জাদুঘরের অবৈতনিক সংগ্রাহক ছিলেন, বা জাদুঘরে অবৈতনিক সংগ্রাহক এর সময়কাল কত, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এ সময় তিনি এই অঞ্চলে প্রাপ্ত স্থাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, পাথরের গুটিকা, লৌহ কুঠার ও বল্লভ জাদুঘরে অর্পণ করেন।
1988 খ্রিস্টাব্দে ওয়ারী গ্রামের শাহাবুদ্দিন মাটির নিচ থেকে ব্রোঞ্জের তৈরি 33টি পাত্র উদ্ধার করেন। টাকার লোভে এই পাত্রগুলো মাত্র 200 টাকায় এক ভাঙাড়ির কাছে বিক্রি করে দেন শাহাবুদ্দিন। এই নমুনাগুলো চিরতরে হারিয়ে গেছে। এরপর জনাব হাবিবুল্লাহ পাঠান অর্থের প্রলোভন দেখিয়ে প্রাচীন প্রত্নসামগ্রী খুঁজে দেওয়ার জন্য স্থানীয় শিশু কিশোরদেরকে নিয়োগ দেন। এই সূত্রে তিনি বিষ্ণুপট্ট ব্রোঞ্জের তৈরি ধাপমান অশ্ব, উচ্চমাত্রায় টিন নিশ্চিত পাত্র, শিব, নৈবেদ্য পাত্র, রেলিক কাসকিট এর ভগ্নাংশ, পাথরের বাটখারা, নব্যপ্রস্তর যুগের বাটালি, লৌহ কোটার বল্লভ, পাথরের তৈরি সিল, ত্রিরত্ন কচ্ছপ, হস্তি সিংহ হাঁস, পোকা ফুল, অর্ধচন্দ্র তারকা, রক্ষা কবচ, পোড়ামাটির কিন্নর, সূর্য, বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি, রিং স্টোন, ব্রোঞ্জের গোড়োর কয়েক সহস্র স্বল্প মূল্যবান পাথর ও কাচের গুটিকা সংগ্রহ করতে সমর্থ হয়। এখানে কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে যে এরকম 3টা 4টা করে নাম দিবে, দিয়ে এরকম প্রশ্ন আসতে পারে যে ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত প্রত্ন নিদর্শন, দিকে একটা হাইপন দেওয়া থাকবে, নিচে এরকম অপশন দেওয়া থাকবে কচ্ছপ, হস্তি, সিংহ, গদ্দাকে থাকলো, তারপরে গদ্দাকে থাকলো আপনার চুনা পাথর, বেলে পাথর, পোড়ামাটি, এরকম করে অপশন দিয়ে দিবে। আপনার কিন্তু এইগুলো একটু রিডিং পড়ে রাখলে আপনার কিন্তু পেরে যাবেন। এত সব প্রাচীন নমুনা সংগ্রহের সূত্রে দেশের প্রত্নতাত্ত্বিক গবেষকরা উৎসাহিত হয়ে ওঠে। পরে 2000 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে শুরু হয় খনন কাজ। এই খনন কাজে নেতৃত্ব দেন উক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব সুফি মুস্তাফিজুর রহমান। এই দলের উপনীত ছিলেন জনাব মিজানুর রহমান। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর এই খনন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন সেই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীবৃন্দ। সেই সাথে উল্লেখ করার মতো ছিল স্থানীয় জনগণের সহযোগিতা। পরে এই কাজের জন্য সার্বিক পৃষ্ঠপোষকতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন। তাহলে এই একটাই কোম্পানি কিন্তু, যে তার গ্রাম কোম্পানিটা কিন্তু এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। এখান থেকে কিন্তু এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট। 2010 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি তারিখে এই খনন কাজে প্রথমবারের মতো আর্থিক পৃষ্ঠপোষকতা দিতে এগিয়ে আসে বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কত সালে আহ পরিবটেশ্বর খনন কাজের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করে? এটা কিন্তু একটা প্রত্নসার মতন। বর্তমানে এই প্রত্নতাত্ত্বিক খনন ক্ষেত্রটি ওয়ারী বটেশ্বর নামে পরিচিত। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এই অঞ্চল আবিষ্কৃত হয় প্রাচীন দুর্গনগর, বন্দর, রাস্তা, পার্শ্ব রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প মূল্যবান পাথর, কাঠের পুঁতি এবং উপমহাদেশের প্রাচীনতম স্থাপাঙ্কিত উপমা। এই খনন ক্ষেত্রে পাওয়া গেছে উল্টো পিরামিড আকৃতির স্থাপত্যকর্ম। কোন সভ্যতায় উল্টো পিরামিড আকৃতির স্থাপত্যকর্ম পাওয়া গেছিল? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের ধারণা ছিল এই দুর্গটি এটি প্রায় 2500 বছরের পুরানো। এই অঞ্চলে প্রাপ্ত কিছু বস্তুর কার্বন 14 পরীক্ষার প্রেক্ষিতে ধারণা করা হয় ওয়ারীর বসতির সময় ছিল খ্রিস্টপূর্ব 450 অব্দ। উল্লেখ্য, ওয়ারী গ্রামে 633 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকৃতি গড় ও পরীক্ষা পাওয়া গেছে। আরেকটি বহির্দেশীয় গড় ও পরীক্ষা সোনারুতলা গ্রাম থেকে শুরু করে বটেশ্বরী, হানিয়াবাইল, রাজদারবাগ ও আমলাব গ্রামের উপর দিয়ে আড়িয়াল খাঁ নদের প্রান্ত সীমা পর্যন্ত বিস্তৃত। এটিকে স্থানীয় লোকজন অসম রাজার গড় বলে থাকেন। অসম রাজার গড় কোথায় অবস্থিত? এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে অসম রাজার গড় কোথায় অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। 2004 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খননের সূত্রে ওয়ারী গ্রামে আবিষ্কৃত হয়েছে 18 মিটার দীর্ঘ, 6 মিটার প্রশস্ত ও 30 সেন্টিমিটার দূরে একটি প্রাচীন পাকা রাস্তা। এখানে কিন্তু জটিল আকার একটা প্রশ্ন হলো অসম রাজার গড়, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। রাস্তাটি নির্মাণে ব্যবহৃত হয়েছে ইটের টুকরা, চুন, উত্তর ভারতের কৃষ্ণ মৎস্য মৃৎপাত্রের টুকরা। তার সঙ্গে রয়েছে ল্যাটারাইট মাটির লৌহযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর সুফি মুস্তাফিজুর রহমান এটিকে 2500 বছর পুরানো বলে দাবি করেছে। এ সম্পর্কে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তীর অভিমত, এত দীর্ঘ চওড়া রাস্তা এর আগে পুরো গাঙ্গেয় উপত্যকায় দ্বিতীয় নগরায়ণ সভ্যতার কোথাও আবিষ্কৃত হয়নি। গাঙ্গেয় উপত্যকায় দ্বিতীয় নগরায়ণ বলতে সিন্ধু সভ্যতার পরে নগরায়ণের সময়কে বোঝায়। ফলে যেটা আবিষ্কৃত হয়েছে বলা হচ্ছে তা বাংলাদেশের নয়, তা শুধু বাংলাদেশেরই নয়, সিন্ধু সভ্যতার পর ভারতবর্ষের সবচেয়ে পুরনো রাস্তা হিসেবে বিবেচনায় আসে। গ্রিক ভূগোলবিদ টলেমি। টলেমি কে ছিলেন? এখানে কিন্তু নিচে মানে পাশে একটা হাইফেন দিয়ে কিন্তু প্রশ্ন হবে টলেমি কে। তখন আপনার বলতে হবে অর্থনীতিবিদ, ভূগোলবিদ, তারপরে আপনার রাজনীতিবিদ, গবেষক, এরকম প্রশ্ন আসবে। তখন আপনারা কিন্তু উত্তর দেবেন ভূগোলবিদ। এখন টলেমি কোন দেশের নাগরিক ছিলেন? এখানে কিন্তু গ্রিক ভূগোলবিদ বলছে, তারা গ্রিক দেশের। আর টলেমির গ্রন্থের নাম কি? জিওগ্রাফিয়া। সোনাগড়া নামক একটি অঞ্চলের নাম উল্লেখ করেছিলেন। সোনাগড়া নামটি কোন গ্রন্থে পাওয়া গিয়েছে? এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। টলেমির এই নামটি হয়তো সুবর্ণগ্রাম বা সোনারগাঁও। বাংলাদেশের অঞ্চলের পলিবিধৌত নতুন ভূমিতে যে বসতি স্থাপিত হয়েছিল, এখানে কিন্তু আমি একটু উল্লেখ করে দেবো সোনারগাঁও নামটি কোথায় পাওয়া গেছিল। তখন জিওগ্রাফিয়া, টলেমির জিওগ্রাফিয়া গ্রন্থে পাওয়া গেছিল। বর্তমান সময়ে খাবার, কাপাসিয়া, বর্ষি, শ্রীপুর, টোপ, বেলাবো, মরজাল, পলাশ, শিবপুর, মনোহরদী, ওয়ারী বটেশ্বর এই অঞ্চলের যোগাযোগ ও কৃষিকাজের জন্য মুখ্য ভূমিকা রেখেছিল। লক্ষা, ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ প্রভৃতি নদ নদী এর ভিতরে পুরাতন ব্রহ্মপুত্র ও আড়িয়াল খাঁ নদের মিলনস্থলের অধীনে ছিল কয়রা নামক একটি শুষ্ক নদী খাত। এর দক্ষিণ তীরে মাটির উচ্চ ভূখণ্ডে অবস্থিত ওয়ারী বটেশ্বর। সেই সময়ের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বলা যায় এই অঞ্চলের বহির্বাণিজ্যের কেন্দ্র হিসেবে এই অঞ্চল ব্যবহৃত হতো। টলেমির বিবরণ থেকে জনাব দিলীপ কুমার চক্রবর্তী অনুমান করেছেন যে আদি ঐতিহাসিক যুগের ওয়ারী বটেশ্বর দক্ষিণ পূর্ব এশিয়া ও রোমান সাম্রাজ্যের মালামাল সংগ্রহ ও বিতরণের সওদাগরি আড়ত হিসেবে কাজ করত। এই বিচারে অনেকে মনে করেছেন যে টলেমি কথিত সোনাগড়া ছিল এককালের ওয়ারী বটেশ্বর। 2010 খ্রিস্টাব্দের মার্চ মাসে নবম ধাপের খনন শুরু হয়। এই সময় ওয়ারী থেকে 4 কিলোমিটার দূরে শিবপুর উপজেলায় ধূপের টেকে আবিষ্কৃত হয়েছে একটি বৌদ্ধ মন্দির। এই মন্দির চত্বরে 8টি পাপড়িযুক্ত একটি পদ্ম প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এই কারণে এই মন্দিরটি বৌদ্ধ পদ্ম মন্দির বলা হয়। ধারণা করা হয় এই মন্দিরটি প্রায় 1400 বছর আগে ইটে নির্মিত হয়েছিল। বৌদ্ধ পদ্ম মন্দির কি দিয়ে তৈরি? এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং কত বছর আগে, এবং এর মাপটা আসবে না। বাকিগুলো আপনার কত সেন্টিমিটার কি নাকি এগুলো আসবে না। তবে পূর্ব দিকে মূল দেয়াল ও বাইরের দেয়ালের মধ্যকার দূরত্ব 3.5 মিটার। পূর্ব দিকে প্রদক্ষিণ পথ ও একটি বারান্দা রয়েছে। এখান থেকে প্রশ্ন আসলে ওইটাই আসবে যে আপনার এখানে যে মন্দিরটার কথা বলা হয়েছে বৌদ্ধ পদ্ম মন্দির, আহ কত সালে বা কত বছর আগে। আর একটা আসতে পারে যে বৌদ্ধ পদ্ম মন্দিরটি কি দিয়ে তৈরি। তাহলে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। আর পাহাড়পুর মূলত নওগাঁ জেলার অবস্থিত। এটা আপনারা জানেন। এটি প্রাচীনকালে সোমপুর মহাবিহার নামেও পরিচিত ছিল। এবং এখানে যে আলোচনা করা হয়েছে যে কত সালে এটি প্রাপ্ত হয়েছে, এই বিহারে কি কি আছে চতুষ্কোণ হিসাবে, চতুষ্কোণের আকৃতি, বিহারটা মূলত চতুষ্কোণ আকৃতি, চারিদিক দিয়ে সীমাবদ্ধ। এটা মূলত জ্ঞান চর্চার একটা কেন্দ্র ছিল বৌদ্ধ ভিক্ষুদের। যারা বৌদ্ধ ভিক্ষু অর্থাৎ যারা জ্ঞান সাধনা করতো বৌদ্ধরা, তাদের একটা কেন্দ্র, এটা একটা বিশ্ববিদ্যালয়, উচ্চ শিক্ষা অর্জন একটা বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাতি অর্জন করেছিল। মানে এটি বিভিন্ন দেশ থেকে আপনার এখানে ছাত্র রাষ্ট্র এসে সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতো।
আর এই বিশ্ববিদ্যালয়কে আপনার যে ছোট ছোট রুম গুলো করা চতুর্থ সাইড দিয়ে, যারা গিয়েছেন তারা অবশ্যই দেখছেন, চতুর্থ সাইডে ছোট ছোট রুম করা। এটা হলো ভিক্ষুদের, যারা জ্ঞান অন্বেষণ করতো তাদের পক্ষ ছিল, তারা এখানে থাকতো। এবং এটিকে আরো সৌন্দর্যবর্ধিত করার জন্য সেখানে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয়েছিল, এবং তারা সেগুলো পূজাও করতো। তার ভিতরে অন্যতম নাগ প্রস্থের মূর্তি, তারপরে আপনার প্রস্তর মূর্তি। প্রস্তর মানে পাথর, পাথরের মূর্তি, আর এটা নাগ। এরপর তীর ধনুক পোড়ামাটির ফলক। এই পোড়ামাটির ফলক অনেকগুলো আছে, কিন্তু তীর ধনুক না, আরো অনেক অসংখ্য পোড়ামাটির ফলক আছে ওই দেওয়ালে চারি সাইডে, সেগুলো আপনার লাগানো আছে। তারপরে বৌদ্ধ ব্রোঞ্জ মূর্তি, ব্রোঞ্জের একটা মূর্তি। তো সেই সময় যারা এগুলো শাসন করতো, যারা এগুলো পরিচালনা করতো, তারা এগুলো তৈরি করেছিল আপনার কারিগর দ্বারা। এবং সেখানে অসংখ্য ধাতব মূর্তি পাওয়া গেছে, মৃৎপাত্র পাওয়া গেছে। এটা ছিল আপনার পাহাড়পুরের মূল নিদর্শন। আমরা পাহাড়পুরের যে প্রশ্নগুলো আসার মতন বা এই বিষয়ে যে বিষয়গুলো জানার কথা, সেগুলো মোটামুটি আমি বলেছি। আমরা এখন গতদিন যে আমাদের যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষার আমরা এখন প্রশ্ন পর্বে যাব। আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন, আমি উত্তর সহ একটু ব্যাখ্যা করে আপনাদের বলে দিচ্ছি। দেখেন, পাহাড়পুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত, এটা একদম সবাই যখন পড়াশোনা করছেন, যেমন পাহাড়পুরের ওই যে শীটটা যখন পড়ছেন, তখন প্রথম দুই তিন লাইনের ভিতরেই কিন্তু মানে এটা লেখা ছিল যে পাহাড়পুর নওগাঁ, নওগাঁ অবস্থিত, রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। সোমপুর মহাবিহার নামে পরিচিত কোন বিহারটি? এই পাহাড়পুরের আর এক নাম কি? সোমপুর মহাবিহার। ঠিক আছে, পাহাড়পুর এর আর এক নামই কি? সোমপুর মহাবিহার। তাহলে পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি হলো সম্পূর্ণ মহাবিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন? তার মানে যে 2 নম্বর প্রশ্ন পারবে সে 3 নম্বর প্রশ্ন পারবে। পাহাড়পুর বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন? স্যার আলেকজান্ডার কানিংহাম। ঠিক আছে, তো এটা কোথায় অবস্থিত, কি আবিষ্কার করেন, এগুলো প্রথম লাইনের, কয়েকটা লাইনের ভিতরে আছে। পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? পাল রাজা। আর এই পাল রাজাদের কে নির্মাণ করেছেন? ধর্মপাল। এটা একটু মাথায় রাখবেন, পাল রাজবংশের ধর্মপাল। এই আপনারা যারা শীতটা পড়ছেন তারা অবশ্যই জানেন। পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল স্থাপত্যশৈলী কেমন? আমি একটু আগে আলোচনা করছিলাম যে চতুর্দিকে মানে চার কোণা, চতুর্দিক দিয়ে ছোট ছোট রুম দিয়ে এটা চার কোণা বেষ্টিত বা চতুষ্কোণ বেষ্টিত আপনার বিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন ধরনের স্থাপত্যের উদাহরণ? এটা একটা বিশাল মহাবিহার, বিশাল মহাবিহার। আর এর স্থাপত্য উদাহরণ পাহাড়পুর স্যার, ইউনেস্কো। মন্দির হবে না স্যার? না না, বিশাল মহাবিহার বলো। বিশাল মহল। সোমপুর মহাবিহার। এই সোমপুর মহাবিহার না দিয়ে এখানে বিশাল মহাবিহার, বুঝছেন? পাহাড়পুর ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কবে ঘোষিত হয়? এটা তো সবারই মুখস্থ করতে হবে, 1985 সালে। সোমপুর মহাবিহারের আয়তন প্রায়, এটা আসার সম্ভাবনা খুবই কম, তারপরে আপনাদের জানার জন্য দিয়েছিলাম 2,73,000 বর্গফুট, এটা হলো সোমপুর মহাবিহারের আয়তন। আসতেও পারে যদি ক্রিটিক্যাল ধরনের প্রশ্ন করে। পাহাড়পুর বৌদ্ধবিহারে আনুমানিক কয়টি ভিক্ষু কক্ষ ছিল? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভিক্ষু কক্ষ কারা? যারা জ্ঞান দান করতো, যারা জ্ঞান গবেষণা করতো বা জ্ঞান অন্বেষণের জন্য যারা ধ্যানে মগ্ন থাকতো, এদেরকে ভিক্ষু বলা হতো। এই ভিক্ষুরা 177টি কক্ষে থাকতো। সোমপুর মহাবিহার কিসের প্রাণকেন্দ্র ছিল? এটা সবাই জানে যে উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র ছিল। এটা আপনারা জানেন। এই এই 10টার থেকে কার কয়টা হয়েছে আমাকে একটু জানান। হাবিবা, আপনার কয়টা হয়েছে হাবিবা? স্যার আমি গত ক্লাসে ছিলাম না। হ্যাঁ। একটা গ্রুপে দেওয়া ছিল, গ্রুপে। আপনি তাহলে পরীক্ষা দেননি। দীপঙ্কর, আপনার কয়টা হয়েছে? স্যার আমার 8টা প্রশ্ন হয়েছে, 8টা। দুইটা আমি পারছিলাম না, ওই যে কত আয়তন, আর ওই যেটা বললাম না যে বিশাল বিহার, ওইটা আমি মন্দির বলছিলাম। জি, জি, জি।
সুজাতা বিশ্বাস, আপনার কয়টা হয়েছে? স্যার আমার 7টা হয়েছে আর কি। যাক, ভালো, খারাপ না। গোলাম মাহমুদ, আপনার কয়টা হয়েছে? গোলাম মাহমুদ, আপনার কয়টা হয়েছে? হাবিবা তো, জি গোলাম মাহমুদ বলে, আপনার কয়টা হয়েছে? স্যার আমি পরীক্ষা দেয় নাই। পরীক্ষা দেন না? পরীক্ষা দেবেন, আজকে দিয়ে দেবেন, গ্রুপে প্রশ্ন আছে। হাবিবা, জি স্যার। হাবিবা, না আমি পরীক্ষা দিইনি, গত ক্লাসে ছিলাম না তো। আজকে পরীক্ষা দিয়ে দেবেন। আচ্ছা স্যার। দেখি কার কয়টা মনে থাকে। আমি বলে দেওয়ার পরে কার কয়টা মনে থাকে দেখি। হালিমা আক্তার, বৃষ্টি, স্যার মাত্র জয়েন করলাম তো প্রশ্নটা পুরো দেখতে পারিনি। আজকের পরীক্ষা দিয়ে দেবেন, এটা গতদিনের পরীক্ষা ছিল। খায়রুল ইসলাম, আপনার কয়টা হয়েছে? স্যার প্রশ্ন দেখি নাই স্যার। দেখবেন, দেখি পরীক্ষা দেবেন। মারুফা পারভিন, স্যার অ্যান্সারটা একটু আবার বইলা দিয়েন স্যার। আনসার বলা যাবে না তো, পরীক্ষা দেন তো তারপর। ও পরীক্ষার পরে স্যার। হুম। আচ্ছা স্যার আচ্ছা। মারুফা পারভিন, আপনার কয়টা হয়েছে? মারুফা স্যার গত ক্লাসে ছিলাম না। ছিলেন না। নাজিম, স্যার পরীক্ষা দিয়ে কি উত্তরটা কোথায় দিব? গ্রুপে গ্রুপে দিয়ে দিবেন। দিব? হ্যাঁ, গ্রুপে দিন। জি স্যার। নাজিম, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনার কয়টা হয়েছে? আম, স্যার আমি একটু মিস করছি। তো আজকে পরীক্ষা দেবেন। নিপু হীরা, স্যার আজকের প্রশ্ন কোথায়? এখানে প্রশ্ন এটা? গ্রুপে দেওয়া আছে, প্রশ্ন গ্রুপে দেওয়া আছে, আমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। রাবেয়া আচ্ছা ঠিক। খাতুন, স্যার আমি সবগুলোই পারি স্যার। নিপু হীরা 10টা হয়েছে। হ্যাঁ স্যার, আমি সবগুলোই পারি। সবগুলো পারি না, আপনি কয়টা পেরেছেন সেটাই বলছি। স্যার সবগুলোই। মানে আপনি আজকে আমি বলার পরে না, বলার আগে 10টাই হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বলার আগেই পড়ছি আমি। কনগ্রাচুলেশন, অনেক অনেক অভিনন্দন আপনাকে। রাবেয়া খাতুন, আপনার কয়টা হয়েছে? রাবেয়া খাতুন, স্যার আমি তো আগে পরীক্ষা দিইনি, তা আপনার এই কাছ থেকে শুনে আমি এখন সব হবে না। ধন্যবাদ। এটা কিন্তু একটা বিশাল বিষয়, যে আমি আগে পরীক্ষা কোনো কারণে দিতে পারিনি, কিন্তু এখন আমি বিষয়টা আয়ত্ত করে নিচ্ছি। এই 10টা আমার আর ভুল হবে না। আর আমার পরীক্ষায় আসবে, আমি মোস্ট ইম্পর্টেন্ট দেখে 10টা 10টা করে আপনাদেরকে দিচ্ছি। এই 10টা 10টা থেকেই মনে করেন যে মোটামুটি কম বেশি কভার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা টপিকস থেকেই আমি মোস্ট ইম্পর্টেন্ট দেখে দিচ্ছি, কারণ যেহেতু এমসিকিউ পরীক্ষাতে হয়তো প্রথমবার হবে, আর প্রথমবার কি করে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো ফুটাই তোলে। স্যার এই সিটির ভিতর তো না এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না, ওই সর্বোচ্চ পাহাড়পুর কোথায় অবস্থিত, আর ওই যে কে আবিষ্কার করছে কত সালে, এই দুটো থেকেই বেশি দেবে। হ্যাঁ, আসে তো মাঝে মাঝে। স্যার তাহলে উত্তরগুলা দিয়ে দেন স্যার। আগে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে তো উত্তর দেওয়া যাবে না। স্যার স্যার এদিনকে স্যার একটা পরীক্ষা দিতে গেছিলাম ঢাকায়, স্যার উত্তর কি দিয়ে প্রশ্ন দিন। দিতে জানেন? জি বলেন। ওই যে তিন কন্যা চিত্রটি কে আঁকছিল, ওই যে ঠিকছে অবশ্য পেশকারের পরীক্ষায়। তা আমার মাথায় কাজ করতেছে স্যার ওই সময় যে এ কি জয়নুল আবেদিন নাই, পরে আমি বলছি, জয়নুল কামরুল আবেদিন তো হাসান। এটা করিনি, এ তো কামরুল হাসান করছে। হুম, ও কি যে তিন কন্যা সে, হ্যাঁ তাই উকি দিয়ে তিন কন্যাকে দেখছে, এটা মনে রাখা সহজ দেখি। হ্যাঁ স্যার, ওই আমরা সে পড়ছিলাম তো, আমি সে সাগর ভাই সাথে খায়রুল ভাই এরা ইয়ে করছিল। হ্যাঁ হ্যাঁ, এটা মানে টেকনিক, যে কে উকি দিয়ে তিন কন্যাকে দেখছিল, তাহলে আপনার কামরুল হাসান সহজে চলে আসতেছে। হুম, বুঝছি। কচি, আপনার কয়টা হয়েছে? স্যার আমি পরীক্ষা দিন। পরীক্ষা দেননি? আপনি সুস্থ হয়েছে এখন পুরোপুরি? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আজকে সামনে থেকে স্যার সবকিছু নিয়মিত করবো স্যার। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া যে আপনি সুস্থই আমাদের কাছে ফিরে এসেছেন। আপনি কিন্তু অনেক খারাপ পর্যায়ে ছিলেন, আপনার জন্য সবাই দোয়া করছে। আমার
যতগুলো স্টুডেন্ট আছে সবাই মন থেকে দোয়া করছে। জি স্যার, আমি আসলে অনেক অসুস্থ হয়ে গেছিলাম লাস্টে তো স্যার আপনি 30,000 মানে এখন আপনার অনেক যে ভয় পাই। অবস্থা ছিল এই অবস্থা থেকে আল্লাহ ছাড়া, মানে আল্লাহ সহায় না থাকলে এরকম অবস্থা থেকে ফেরা খুব মুশকিল থাকে। 20,000 প্লাটি, মানে নেট, মানে বুঝতে পারছেন, প্যাটিলেট 20,000 নেমে গেছিল। তার মানে কি, যেখানে স্বাভাবিক স্বাভাবিক একটা মানুষের 70 থেকে 80,000 থাকে। জি স্যার, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে এত ভালোবাসা মহান দেওয়ার আল্লাহ জন্য তাআলার সবাই কাছে মিলে। শুকরিয়া জ্ঞাপন করেন, আমরা দোয়া সেটা করছি, তো আল্লাহ আমাদের ডাক শুনছে। তাসমিনা আক্তার, আপনার কয়টা হয়েছে তাসমিনা? স্যার 8টা। 8টা, গুড, ভেরি গুড। সোনালী হালদার, সোনালী হালদার আপনার কয়টা হয়েছে? সোনালী হালদার, সোনালী হালদার, সোনালী হালদারের ছাউন অনেক। স্যার 5টা হয়েছে। 5টা। এখন 10টা যেন হয়, আমি বলে দেওয়ার পরে। আপনি কি জানেন এই যে ছবি, এই যে কর্মত ফিগারের যে ছবিটা আঁকছেন, সবার থেকে আপনারটা ভালো হয়েছে, জানেন আপনি? আপনার কিন্তু ড্রয়িং এর হাত ভালো, আপনি প্র্যাকটিস করে যাবেন। সবার থেকে আপনারটা ভালো হয়েছে, সোনালি। তাই স্যার? হুম। স্যার সেভাবে একটা আঁকা হয় না, মানে সেভাবে প্র্যাকটিস যদি আঁকতাম তাহলে আরো ভালো আপনার হতো। আপনার কিন্তু প্র্যাকটিক্যালের হাতটা ভালো, এজন্য কোনো অজুহাত খাটাবেন না, ঠিক আছে? সাইমাও ভালো। সাইমা আপনার কয়টা হয়েছে? ঠিক আছে সাইমার কয়টা হয়েছে সাইমা? স্যার 9টা হয়েছে, শুধু গুড, আয়তনে এটা হয়নি স্যার। গুড, ভেরি গুড। ববি, ববির স্যার কয়টা হয়েছে? এগুলো কি আনসার কি স্যার মেসেঞ্জারে দিয়ে দিতে হবে স্যার? না, 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 আপনাদের পরীক্ষা দিতে না দিতে হবে না, যারা দেয়নি তারা দেবে। ববি। জি স্যার। জি স্যার 8টা। বাহ, 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 সুন্দর। তাহলে মোটামুটি আগে দুইজনের নাম নাই, কিভাবে ডাকবো? স্যামসাং SM। স্যার আমারও যে মেসোপটেমিয়ার হচ্ছে ওই সলভ নাইকা, মেসোপটেমিয়ার আগের যে 10টা নিয়েছিলেন, ওইটা। মানে কয়েকটা পারি না আমি। আচ্ছা, 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 ঠিক আছে। ও সলভ আমি দিয়েছিলাম, আপনি এটা খেয়াল করেননি। এই ক্লাস দেওয়া আছে, আমাদের এক গ্রুপে ক্লাসে দেখবেন, ওখানে সলভ দেওয়া আছে, ওখানে এরকম ব্যাখ্যা করে বলে দিয়েছিলাম। ও, একটার তা ছিল আর একটার তা পাই নাই। হুম, আছে, ওইটাও আছে। আচ্ছা, এই যে স্যামসাং একটা আছে আর একটা অপ্পো, এই দুইজন ব্যক্তি একটু সাড়া দিবেন। অপ্পো ডিভাইস নাম দেওয়া কার? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল সাহেব, আপনার পরীক্ষা কয়টা হয়েছে? স্যার আমি অসুস্থ ছিলাম, অনেকদিন ক্লাস ক্লাস করতে পারি নাই। আচ্ছা, আচ্ছা, এই, দোয়া করি আপনি সুস্থ হয়ে যান। যারা সাইফুল ভাই, আপনি ভালো আছেন? যারা অসুস্থ জি ভাই ভালো তাদের আছি, দোয়া আপনি করি। ভালো আছেন? আর একটা স্যামসাং, আপনি এই মহান ব্যক্তি, আপনাকে সাউন্ড অন করার জন্য আহ্বান করছি। স্যামসাং SM A125F, স্যামসাং স্যামসাং A125F, মহান ব্যক্তিকে আহ্বান করছি। আচ্ছা, উনি মনে হয় বুঝতেছে না, যাই হোক। আজকে আমাদের মধ্যে নতুন যুক্ত হয়েছে রূপা সরকার। রূপা সরকার, ইয়েস স্যার। রূপা সরকার একটা টাস্ক দিলাম। পাহাড়পুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? নওগাঁয় অবস্থিত। সোমপুর মহাবিহার নামে পরিচিত কোন বিহারটি? পাহাড়পুর বৌদ্ধবিহারটি। পাহাড়পুর বৌদ্ধবিহার কি আবিষ্কার করেছিলেন? স্যার আলেকজান্ডার কানিংহাম। পাহাড়পুর কত সালে? বৌদ্ধবিহার কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? পাল রাজবংশ, ধর্মপাল নির্মাণ করেছিল। পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল স্থাপত্য শৈলী কেমন? চতুষ্কোণ, অর্থাৎ 4 কোণ আকৃতির। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন ধরনের স্থাপত্য উদাহরণ? বিশাল মহাবিহার, অর্থাৎ সম্পূর্ণ মহাবিহার।
পাহাড়পুর ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কবে ঘোষিত হয়? 1985 সালে। সোমপুর মহাবিহারের আয়তন প্রায় 2,73,000 বর্গফুট। পাহাড়পুর বৌদ্ধবিহারের কয়টি ভিক্ষু কক্ষ ছিল? 177টি। সোমপুর বিহার কিসের প্রাণকেন্দ্র ছিল? উচ্চশিক্ষার। এখন রূপা সরকারের টাস্ক হলো শুরু থেকে বলবেন। পাহাড়পুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত বলেন? স্যার নওগাঁ, নওগাঁ রাজশাহী জেলা, নওগাঁ জেলা হ্যাঁ। ওইটা। সোমপুর মহাবিহার নামে পরিচিত কোন বিহারটি? স্যার পাহাড়পুর বৌদ্ধ বিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার কে আবিষ্কার করেন? স্যার আলেকজান্ডার কানিংহাম। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? স্যার পাল রাজবংশ। পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল স্থাপত্যশৈলী কেমন? চতুষ্কোণ। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন ধরনের স্থাপত্যের উদাহরণ? বিশাল মহাবিহার। পাহাড়পুর ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কবে ঘোষিত হয়? 1985। সোমপুর মহাবিহারের আয়তন কত? 2,73,000 বর্গফুট। পাহাড়পুর বৌদ্ধবিহারের আনুমানিক কয়টি ভিক্ষু কক্ষ ছিল? 177টি। সোমপুর বিহার কিসের জন্য কিসের প্রাণকেন্দ্র ছিল? স্যার উচ্চশিক্ষার। উচ্চশিক্ষায়। গুড, কনগ্রাচুলেশন, অনেক অনেক ধন্যবাদ। স্যার আমি মেসেঞ্জারে পরীক্ষা দিয়ে দিয়েছি, সব কয়টাই হয়েছে। আমি শীটটা সুন্দরভাবে পড়ছিলাম, কিন্তু আগামীকাল আমি ক্লাসে থাকতে পারি না স্যার। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যে ফিগারটা জমা দিচ্ছেন সবার বেসিক হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। সবাই প্র্যাকটিস করে যান, সবার পজিশন ভালো আছে। আল্লাহ হাফেজ। স্যার ইউনেস্কো কত সালে ওরা স্বীকৃতি দেয় এইটা কিন্তু আসে মাঝে মাঝে। অবশ্যই। এগুলো যতগুলো আর ওই যে যতগুলো স্থাপনা আছে, আর যতগুলো আমার এই যে আর নিদর্শন আছে, সবগুলো এই ইউনেস্কো কর্তৃক ঘোষিত যে সার, এটা আমার মাথায় হ্যাঁ, রাখতে হবে। এখান থেকে স্যার দুইটা জিনিস খুব আসে, কয়টা ভিক্ষু কক্ষ আছে এটা খুব দেয় পরীক্ষায় মাঝে মাঝে দেখি পাই, আর কত সালে ইউনেস্কো এটা ইয়ে করছে। এজন্য তো আমি মোস্ট ইম্পর্টেন্ট দেখে দেখে বিষয়গুলো তুলে ধরছি, যে আসলে যেন এর মধ্যে থেকেই থাকে। ঠিক আছে, এগুলো আমরা বাইরে দেখি ততগুলো বাইরে শেয়ার করব না। বাইরে শেয়ার করবো সে না, আমাদের এখানে ভর্তি হোক, তখন শেয়ার করব, তার আগে না। কারণ কিছু কিছু টেকনিক সবাইকে জানাতে নাই। কিন্তু এই 2,73,000 কোথায় পেলেন? আমি তো এটা খুঁজেই পেলাম না, কোনটা আছে কিভাবে গুণ করে বের করলেন? আছে আছে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।